নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর একটা রিকোয়েস্ট সকলের কাছেই থাকলো যে ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো, যাতে একটাও না মিস হয়, সেই কারণে একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল নিয়ে বেশ কিছু আপডেট কিন্তু বেরিয়ে এসছে গতকালকে। তো যেমনটা হচ্ছে আইএসএল কিন্তু হোম অ্যাওয়ে ফরম্যাটে হবে না, এইটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একদমই কনফার্ম হয়ে গেছে। আর এর আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে অনেক স্টেডিয়ামে মানে ম্যাক্সিমাম যে সমস্ত রাজ্যে আর কি খেলা হয় প্রত্যেকটা দলে, সেরকমটা কিন্তু হবে না। 2 থেকে 3টে সেন্ট্রালাইজড ভেন্যু হবে, সেখানে কিন্তু খেলা হবে। এক্ষেত্রে দুখানা সেন্ট্রালাইজড ভেন্যু হওয়ারই সম্ভাবনা বেশি, যেখানে কলকাতা আর গোয়াকে রাখা হচ্ছে, এই রকমই সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। আর এদিকে আরেকটি জিনিসও বলে দিই, সেটা হচ্ছে টোটাল 14টা দল, 14টা দলকে দুখানা গ্রুপে ভাগ করা হবে, 7টা করে 14টা দল দুটো গ্রুপে থাকবে। তো লিগ ফেজে টোটাল 84টা ম্যাচ কিন্তু খেলা হবে। এবার হচ্ছে নকআউট। তো নকআউট কিন্তু 4খানা ম্যাচ হবে, সিঙ্গেল লেগের ম্যাচ হবে, এলিমিনেটর আর কি, যে হারবে সে ছিটকে যাবে। 4খানা কিন্তু ম্যাচ এইটা হবে। সেমিফাইনাল কিন্তু দুখানা হবে, যেখানেও কিন্তু সিঙ্গেল লেগ, এখানেও কিন্তু ডবল লেগ বলে আর থাকছে না। আর ফাইনাল হচ্ছে একটা। আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে এএফসির নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দলকে কিন্তু 27টা করে ম্যাচ খেলতেই হবে, টপ ডিভিশন লিগ থেকে 24টা ম্যাচ খেলতেই হবে। তো সেক্ষেত্রে যে আইএসএল এর লিগ শিল্ড পায় সেই তো আর কি এএফসির জন্য স্লট পায়, মানে এসিএল 2 এর জন্য স্লট পায়। তো সেক্ষেত্রে কিন্তু 24টা ম্যাচ তাদের কাছে হচ্ছে না। কটা হচ্ছে তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা দল কিন্তু লিগ ফেজে 12টা করে ম্যাচ খেলতে পারবে, 12 প্লাস একটা নকআউট প্লাস একটা সেমিফাইনাল প্লাস একটা ফাইনাল, সব মিলিয়ে কিন্তু 15টা মাত্র ম্যাচ কিন্তু হচ্ছে, 24টা ম্যাচ কিন্তু হচ্ছে না। যেখানে এএফসির নিয়ম অনুযায়ী টোটাল 27টা ম্যাচ খেলতে হবে, ঘরোয়া লিগ এবং টপ ডিভিশন লিগ মিলিয়ে টোটাল 27টা ম্যাচ খেলতে হবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে লিগ, যেটা টপ ডিভিশন লিগ, সেটা কিন্তু 8 মাস ধরে চলতে হবে। এগুলো কিন্তু এএফসির নিয়ম রয়েছে, তবেই কিন্তু এএফসি স্লট পায়, যেটা কিন্তু এবারে কোনোটাই সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে ক্লাবগুলো এখন এটাই অপেক্ষা করছে যে এএফসির সাথে কথা বলুক এআইএফএফ, এবং তারপর যদি কোনো ছাড় দেওয়া হয় এক্ষেত্রে তাহলে কিন্তু ভালো হয়, যেহেতু এই বছরে এরকম সমস্যা রয়েছে যে যাতে 24টার থেকে কম ম্যাচ খেলা হলেও যাতে এএফসি স্লট পায় ভারত, এইটার জন্য কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে। এবং এআইএফএফ তারা কিন্তু এএফসিকে এটা জানিয়েওছে, শোনা যাচ্ছে 24 ঘন্টার মধ্যেই রিপ্লাই চলে আসবে এএফসির তরফ থেকে। এবং যেটা টাইমস অফ ইন্ডিয়ার বিখ্যাত জার্নালিস্ট মার্কাস তিনি জানিয়েছেন যে সম্ভাবনা প্রবল রয়েছে যে একটা মরশুমের জন্য হয়তো এএফসি ছাড় দিতে পারে আমাদের ভারতকে, এইরকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তো এবার দেখার বিষয় এটাই যে কি হয় পরবর্তীকালে, যেমন যে আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিই, যেটা হচ্ছে জামশেদপুর এফসি, তারা কিন্তু এই যে ম্যাচ যতগুলো টোটাল 12টা ম্যাচ লিগ ফেজে, তারপর নকআউট ফাইনাল সেমিফাইনাল মিলিয়ে যে কটা ম্যাচে নিয়ে আলোচনা হয়েছে সব কিছুতেই রাজি হয়ে গেছে জামশেদপুর, তারা কিন্তু কনফার্ম করে দিয়েছে তারা পার্টিসিপেট করবে। কিন্তু উড়িষ্যা এফসির একটা সমস্যা রয়েছে, উড়িষ্যার যদি কোনো কমার্শিয়াল পার্টনার না পায় তাহলে উড়িষ্যা এফসি তারা কিন্তু আইএসএলে অংশগ্রহণ করবে না, তারা নাম প্রত্যাহার করবে, এই রকম ব্যাপার। আর আইএসএল এর বাদবাকি যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তারা কিন্তু সবাই এই এএফসির ডিসিশনের জন্য ওয়েট করছে, তারপরে কিন্তু তারা পার্টিসিপেট করবে কিনা সেটা তারা সম্পূর্ণ জানিয়ে দেবে। এখানে আরেকটাও গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে এসেছে, যেটা হচ্ছে টোটাল দেখতে গেলে ক্লাবগুলোর যে খরচ রয়েছে সেটা প্রায় 30 থেকে 40 কোটি টাকা, প্রায় 40 থেকে 45 কোটি টাকার মতোই ধরে রাখো। সেখানে প্রত্যেকটা দলকে যারা পার্টিসিপেট করবে সবাইকে কিন্তু 2.5 কোটি টাকার মতো করে দিতে হবে। এক্ষেত্রেও কিন্তু কিছু ক্লাব সরে যেতে পারে। তো এখনও অবধি অনেকটাই অনিশ্চয়তা রয়েছে যে এত টাকা সব ক্লাবগুলো দেবে কিনা। আবার বিভিন্ন জায়গা থেকে এখন দাবি করা হচ্ছে যে ক্লাবগুলো আর কি চাইছে যাতে এফএসডিএল এর সাথে কথা বলে এআইএফএফ, এইটা নিয়ে আবার এআইএফএফ তারাও কিন্তু রেগে রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এআইএফএফ এর উচিত এফএসডিএলকে ফিরিয়ে আনা, কারণ যেহেতু এত কিছু পয়সা কড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে সমস্যা হচ্ছে। একটা লিগ দেখো, মুখের কথা নয়, দুদিন চালাতে চালাতে তারপর যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আরও বেশি প্রবলেম ফেস হবে, মাঝখানে গিয়ে বন্ধ হয়ে যাবে লিগ। তো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো কমার্শিয়াল পার্টনার জোগাড় করা কিন্তু
এআইএফএফ এর জন্য বেটার হবে, যেখানে সত্যি কথা বলতে আমাদের ভারতীয় ফুটবলে এফএসডিএলই একমাত্র এগিয়ে এসেছিল, আর কিন্তু কেউ এগিয়ে আসে না। তো সেক্ষেত্রে এফএসডিএলকে যদি ফেরায় তাহলে খুব একটা কিন্তু খারাপ হবে না। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তবে বর্তমানে দাঁড়িয়ে একটা মেন জিনিস যেটা দরকার সেটা হচ্ছে বল মাঠে গড়ানো। একদমই যেটা বন্ধ হয়ে পড়ে আছে, এটা কিন্তু অবশ্যই আগে লিগটা চালু হওয়া দরকার কিন্তু রয়েছে, সে যেমন করেই হোক। আর একটা আইএসএল কবে শুরু হতে পারে দেখো, একজন সিনিয়র অফিসিয়াল এআইএফএফ এর তিনি জানিয়েছিলেন যে 5ই ফেব্রুয়ারি সম্ভবত শুরু হতে পারে। এখনো সম্ভবত রয়েছে, এখনো কোনো কিছু ফাইনাল নয়। এএফসির খবর আসার পর, মানে এএফসির পারমিশন আসার পরে কিন্তু সবটা ক্লিয়ার হবে। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা মোহনবাগানকে নিয়ে। তো দেখো, লিস্টন কোলাসো তিনি যখন মোহনবাগানে যোগ দিয়েছিলেন, অ্যান্টোনিও লোপেজ হাবাস তখন কোচ ছিলেন। তো অ্যান্টোনিও লোপেজ হাবাস লিস্টন কোলাসোকে তিনি লেফট উইঙ্গার বানিয়ে দিয়েছিলেন এবং লেফট উইঙ্গার হিসাবে যথেষ্ট নজর কেড়েছেন এই লিস্টন কোলাসো। তবে বর্তমানে দাঁড়িয়ে তাকে নতুন ভূমিকায় কিন্তু দেখা গেছে। এই যে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, মানে প্র্যাকটিস ম্যাচ খেলেছিল মোহনবাগান, যেখানে লোবেরার আন্ডারে কিন্তু এই ম্যাচটা খেলা হয়েছিল। সেখানে লোবেরা লিস্টন কোলাসোকে রাইট উইঙ্গার হিসাবে ইউজ করেছিলেন এবং মনবীর সিং এর ব্যাকআপ হিসাবে কিন্তু ইউজ করেছিলেন। তো সেক্ষেত্রে এই সিজনে কোনো নতুন ভূমিকায় দেখা যেতে পারে লিস্টন কোলাসোকে, মানে রাইট উইঙ্গার হিসাবে, কোনো ব্যাকআপ হিসাবে এরকম দেখা যেতে পারে। কারণ দেখতে গেলে লেফট উইঙ্গে কিন্তু রবসন রবিনোকে ইউজ করতে পারেন কোচ সের্জিও লোবেরা। তোমরা যদি দেখো, সের্জিও লোবেরা আগে কিন্তু মানে রয় কিশনাকে তিনি রাইট উইংয়ে ইউজ করতেন। তো সেক্ষেত্রে তিনি একটা উইঙ্গার বলতে গেলে বিদেশি হিসাবে খেলান। এর আগে আমরা সাই গডার্ডকেও একটা টাইমে দেখেছি ওই রকম রাইট উইংয়ের দিকে ঠেলে দিয়ে খেলিয়েছেন তিনি। সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়তো হতে পারে লিস্টন কোলাসোকে এবারে লেফট উইঙ্গার নয়, রাইট উইঙ্গারের ভূমিকায় দেখা যেতে পারে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, এবার মোহনবাগানের নতুন বিদেশি নিয়ে বড় ঘোষণা করে দিলেন কিন্তু মোহনবাগানের বর্তমান কোচ সের্জিও লোবেরা। তো ব্যাপারটা হচ্ছে, সের্জিও লোবেরা তিনি একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে আমি দলের ফুটবলারদের নিয়ে খুশি, যারা আমার দলে রয়েছে তাদেরকে নিয়ে আমি চলতে চাই। একই সঙ্গে ভারতীয় ফুটবলে চলা অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেছেন যে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছি, তবে নিশ্চিত সমাধানের রাস্তা খুঁজে বার করব, এটা কিন্তু বলেছেন। এবং এখানে তিনি একদমই লোবেরা পরিষ্কার করে দিয়েছেন যে কোনো নতুন প্লেয়ার কিন্তু তিনি নিচ্ছেন না। অতএব দিমিকে নিয়ে যে সন্দেহটা ছিল সেটা কিন্তু আর কোনো সন্দেহই নেই, যেটা আমি প্রায় এই 5-6 দিন আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে দিমি পেত্রাতোস তিনি কিন্তু থাকছেন, সেটা কিন্তু একদমই কনফার্ম হয়ে গেল। তো সেক্ষেত্রে কোনো নতুন ফুটবলার, কোনো নতুন বিদেশি কিন্তু এই সিজনের জন্য আসছে না মোহনবাগানে, এটা একদমই কনফার্ম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।